আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সাইফ কলেজ চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি যে টিউটোরিয়াল নিয়ে এসেছি সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেসে আপনি কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন। অ্যাকচুয়ালি আমরা অনেক কোশ্চেন করি যে ওয়েবসাইট আসলে খুব সহজে খুব দ্রুততার সাথে কিভাবে বানানো যায়। জি হ্যাঁ, ওয়ার্ডপ্রেস একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি খুব সহজেই ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যদি খুব ভালো কিছু টেকনিক এবং বিভিন্ন প্লাগইনসের ব্যবহার জানেন, তাহলে আপনি ই কমার্স, ও কমার্স যে কোনো ধরনের সাইট আপনি তৈরি করতে পারবেন। যেমন ওয়ার্ডপ্রেসের জন্য আপনি ও কমার্স সাইট তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকে যে ওয়েবসাইটের কথা বলবো সেটি একটি গার্মেন্টসের ওয়েবসাইট, এবং আমি আজকে সেটাই দেখাবো একবারে জিরো থেকে শেষ পর্যন্ত। আমাদের সি প্যানেলে কিভাবে আমরা কাজ করব, তারপর আমরা ওয়ার্ডপ্রেস ফাইলটা কিভাবে আপলোড করব, কিভাবে থিম আপলোড করব, থিমটাকে কিভাবে কাস্টমাইজ করব, এবং আমাদের নির্দিষ্ট ক্লায়েন্টের কিছু প্রোডাক্ট ছবি আছে সেগুলো আমরা কিভাবে দেব, আসলে এভরিথিং, এবং কন্ট্যাক্ট ফর্ম, আরও অনেক কিছু। তো কথা না বাড়িয়ে আমার ক্লাস আমি এখন শুরু করছি। তো চলুন আমরা দেখে নিই প্রথমে কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য সি প্যানেল আগে কাজ করব। তো প্রথমে আমাদেরকে চলে যেতে হচ্ছে www.gazinetware.com/cpanel, এই কথাটা লিখতে হবে। তো আমি এখানে লিখে দিলাম cpanel.com, gazinetware.com। তো এখানে আমরা জাস্ট ক্লিক হেয়ার বা ইন্টার হেয়ার যদি কোনো বাটন আসে আমি এখানে দিয়ে দিব। জাস্ট আমাদের এখানে আগে থেকে দেওয়া ছিল, এই জন্য আমি আর কিছু লিখলাম, জাস্ট ইউজার নেম লিখে দিলাম, আর পাসওয়ার্ডটা আমার আগেই ছিল সেভ করা, এই জন্য আমি এটা লিখে জাস্ট লগ ইন করবো। তো যাই হোক, প্রথমে আমাদেরকে সি প্যানেলে এসে জাস্ট আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কত জিবি আমরা হোস্টিং কিনেছি সেটা এখানে ডিটেলস দেখা যাচ্ছে। আপনার মাইস্কেল ডিস্ক ইউজেস আপনি কত করেছেন সেটা দেখা যাচ্ছে। ব্যান্ডউইথ স্পিড আপনি কত আছে এই সার্ভারটায়, এই হোস্টিংয়ে, সেটা আপনি দেখতে পাবেন। এনিওয়ে, এবং এখানে আপনি দেখতে পাবেন সাবডোমেইন, কতগুলো আপনি সাবডোমেইন খুলতে পারবেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইন ফিউচার। ইমেল অ্যাকাউন্ট কতগুলো খুলতে পারবেন, তারপরে দেখুন ফরওয়ার্ডার্স কতগুলো করতে পারবেন, এফটিপি অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করবেন। যাই হোক, এনিওয়েজ আমি এগুলো দেখাবো। তো বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব, আমাদের সি প্যানেল আগে ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেসটা খুবই ইম্পর্ট্যান্ট। ডাটাবেস না তৈরি করলে কিন্তু আমার এই ডাটাবেসটা যদি না তৈরি করি, তাহলে আমি যে ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করবো সেটা আসলে কোন ডাটাবেসের মধ্যে জমা হবে সেটা কিন্তু আমার এখানে আগে থেকে ফিক্স করে দিতে হবে। তো আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এই অপশন আসলে জাস্ট যে কোনো জায়গায় দেখবেন ডাটাবেস নামে একটা অপশন পাবেন সবসময়। এবং এখানে যে ডাটাবেস নামে যে কথাটা আসছে, এটা ঠিক নিচে লেখা আছে মাই এসকিউ রেজিস্টার্ড ডাটাবেস। এটা নিয়ে একটা ক্লিক করি, আমি ডাটাবেসে ক্লিক করলাম, এবং আমার এখানে অলরেডি কিন্তু মানে ডাটাবেস তৈরি করা আছে। যাই হোক, আমি এটাকে মুছে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, ডিলিট করে দিচ্ছি। এবং ডাটাবেসটা তৈরি করে আবার সেটাকে কীভাবে ডিলিট করা যায় আমরা সেটাও একটু দেখে নিচ্ছি, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে যদি ভুলক্রমে আপনার ডাটাবেস তৈরি করে নেন। এবং আমাদের এখানে ইউজার নেম পাসওয়ার্ড ছিল একটা, তো যাই হোক আমি এখানে ডাটাবেস ইউজারটাও আমি ডিলিট করে দিচ্ছি। এনিওয়ে, তো আমরা প্রথম থেকে যেভাবে আমরা করব সেটা হচ্ছে ডাটাবেস ক্রিয়েট নিউ ডাটাবেস। আমি এখানে জাস্ট গাজিনিট, আমি জাস্ট এখানে লিখছি WEAR, আমি জাস্ট এখানে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করলাম। ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করে জাস্ট আমি এখানে আমার তাহলে ডাটাবেসের নাম হয়ে গেল গাজিনিটওয়্যার। আচ্ছা, এখন আমার ইউজার তৈরি করতে হবে। এখন আমি লিখলাম যে এখানে গাজিনিট ইউজার, জাস্ট একটা ইউজার লিখে দিলাম। তাহলে আমার এখানে পাসওয়ার্ডটা কী দিব, এখন আমি সহজে বোঝার জন্য আপনি এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি অবশ্যই সবসময় পাসওয়ার্ড জেনারেটর এটা কিন্তু ব্যবহার করবেন, ঠিক আছে? এগুলো কিন্তু ব্যবহার করবেন, এটা কিন্তু ব্যবহার করে কিন্তু আপনি কাজগুলো করবেন। এখন বোঝার জন্য আমি জাস্ট এখান থেকে জেনারেটরটা ব্যবহার করছি না, আমি জাস্ট এখানে জাস্ট নিজেই একটা পাসওয়ার্ড দিচ্ছি। ধরুন আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমি নিজে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমার পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে, 69% স্ট্রং। যাই হোক, এনিওয়ে আমি এখানে জাস্ট এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম, ডোন্ট সেভ, দরকার নেই। আবার আমি এখানে গো ব্যাক করলাম। এখন আমার যে ডাটাবেস তৈরি করলাম এবং ডাটাবেসের পাশে যে ইউজারটা তৈরি করলাম, এটাকে আমার
কম্বাইন করে দিতে হবে। তো কম্বাইনটা কীভাবে করবো সেটা একটু দেখে নিই আমরা। জাস্ট আমরা এখানে এই যে দেখছেন ইউজারটা তো আমাদের গাজি নিটওয়্যার ইউজার, আর হচ্ছে ডাটাবেসটা হচ্ছে ওয়্যার গাজি নিটওয়্যার। এনিওয়ে, তো আমাদের এই যে এই অ্যাড বাটনে ক্লিক করবেন। এই অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, ইন্ডেক্সিং করবে, ডিলিটিং করবে, ক্রিয়েট করবে, অল্টার করবে, দেখুন এখানে অনেক কিছু আছে। এই জিনিসগুলোকে ডাটাবেসে ইনক্লুড করার জন্য অল প্রিভিলেজ টিক মার্ক দিয়ে জাস্ট মেক চেঞ্জেস ক্লিক করে দিতে হবে। মেক চেঞ্জেস হয়ে গেলে দেখুন এখানে প্রিভিলেজ অন ডাটাবেস গাজি নিটওয়্যার এটা সেভড হয়ে গেল, এবং আমরা এখানে আবার ব্যাক করে দেবো। তো যাই হোক, আমাদের এই যখন আমরা ডাটাবেস তৈরি করে ফেললাম, এখন আমাদের জাস্ট পরবর্তীতে যদি দরকার হয় তাহলে আমরা অবশ্যই এটা ব্যবহার করবো। এনিওয়ে, তো আমরা পরবর্তীতে চলে যাব আবার এই যে এখানে যে সি প্যানেল কথা লেখা দেখছেন এটার মধ্যে একটা ক্লিক করে দিব, আমার সে আগের পেজে চলে যাব। এবার আমার যেহেতু আমার এই মাইস্কেল ডাটাবেস এটা তো আমার হয়েই গেল, তাই না? এখন আমি এটাকে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে গিয়ে জাস্ট আমরা আমাদের যত ধরনের ফাইল সব কিছু কিন্তু জমা থাকবে এই public._html এটার মধ্যে। তো আমি এখানে public_html এটাতে আগে ঢুকবো। দেখুন এখানে কিন্তু this directory is empty, এটা একদমই খালি, এটা কিন্তু কোনো কিছু নাই। তো আমি এখন এটার ভিতরে কিছু আপলোড করবো। আমি জাস্ট আপলোডে ক্লিক করলাম। এখন আমি কি আপলোড করবো? আমি যেহেতু CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে চাচ্ছি, বা ওয়েবসাইট ডিজাইন করতে ডেভেলপমেন্ট করে আমি সেটাকে ডিজাইন করে আমার মন মতো করে ফেলবো, সেহেতু আমাকে এখানে ওয়ার্ডপ্রেসের একটা মানে ফাইল, মূল ফাইল অর্গ থেকে নামাতে হবে। যেমন আমরা যদি এখানে যাই www.wordpress.org এটা আগে লিখতে হবে। অনেকে কী করে wordpress.com ঢুকে যায়, মানে কোম্পানিতে ঢুকেছে তখন উল্টাপাল্টা লাগিয়ে ফেলে। যাই হোক, এনিওয়েজ, তো আমি এখানে অর্গ লিখে wordpress.org লিখে দেখুন এখানে গেট ওয়ার্ডপ্রেস আছে, এখানে জাস্ট এটা ক্লিক করলাম। এখানে ক্লিক করে জাস্ট এখানে লেখা আছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.4.1। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আপনার মূল ফাইল, যে ফাইলের মধ্যে আমি অ্যাডমিন প্যানেল থাকবে, এবং এই অ্যাডমিন প্যানেলটাই আমাকে অ্যাক্সেস করতে দিবে। আমি কীভাবে এডিট করবো, মেনু কীভাবে দিব। এনিওয়েজ, তো আমি এই ওয়ার্ডপ্রেসের এই ফাইলটা ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করার সময় এটা সেভ এবং আমাকে ওকে বাটনে ক্লিক করতে হবে। এনিওয়েজ, যখন আমার এটা ডাউনলোড হয়ে যাবে, তো আমি তো এই যে ফাইলে আপলোড করছিলাম, তো আমি এখানে public._html ঢুকে আমি সেখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে সিলেক্ট ফাইল, এখন আমি যদি সিলেক্ট ফাইল এখানে দিতে পারি তাহলে আমি এটা ভালো, অথবা আমি যদি এখান থেকে আগে থেকে আমার ডাউনলোড হয়ে গিয়েছে এবং আমি এখানে wordpress.5.4.1 এটা জাস্ট টেনে আমি ছেড়ে দিলাম, এবং আমি এখানে দেখুন এটা আপলোড হচ্ছে। আমরা এখানে আবার যদি সিলেক্ট ফাইলও দিতাম, আমরা এখানে সিলেক্ট ফাইল করে আমাকে আবার যেতে হতো যে কোথায় যাব, আমাকে সেই ফোল্ডারে যেতে হতো, এবং সেই ফোল্ডারে গিয়ে আমাদের জাস্ট এখানে আমি সরাসরি এখান থেকে আপলোড করে দিতে পারতাম ওপেন করে। এনিওয়ে, তো আমি এখানে ওপেন করছি না, আমি জাস্ট এখানে আগে থেকে যেহেতু আমি টেনে দিয়ে দিয়েছি, আপনি এখানে লেখা কিন্তু আছে ড্রপ ফাইল হেয়ার টু স্টার্ট আপলোডিং অর সিলেক্ট ফাইল। তো আমার আপলোডটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এটাকে ক্রস করে দিলাম এবং আমি আবার সেই আগের জায়গায় চলে আসলাম এবং public_html এটার মধ্যে এসে একটা ক্লিক করলাম। দেখুন এখানে ওয়ার্ডপ্রেস আমার এই জিপ ফাইলটা চলে আসলো। আমি এটাকে জাস্ট এখন এক্সট্রাক্ট করবো, এখানে এক্সট্রাক্ট করে public_html এক্সট্রাক্ট হবে। আমি এক্সট্রাক্ট করছি, ক্লোজ দিলাম। এখন এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে দেখুন অনেক ধরনের ফাইল আছে, এবং অ্যাডমিন প্যানেল বা অ্যাডমিন ফাইল বা বিভিন্ন রকম থিম যেখানে আমাদের সেভ করা থাকবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমাদের কী করতে হবে, এটাকে পুরো একবার শিপ ধরে, বা আপনি এখানে লাস্ট পর্যন্ত শিপ ধরে প্রথমটা ক্লিক করে দিতে, লাস্টটা ক্লিক করে জাস্ট এটাকে মুভ করে দিতে পারেন। মুভ করে দিলাম, কোথায় রাখবো এটা আমার ওয়ার্ডপ্রেসের ফোল্ডারে থাকবে না, আমি এটা ওয়ার্ডপ্রেসের ফোল্ডার থেকে বের করে দেবো এবং আন্ডার ব্ল্যাক সেশন আমি ডিলিট করে দেবো। তো যাই হোক, আমরা জাস্ট এখানে public_html এটাতে এই পর্যন্ত রেখে জাস্ট আমি মুভ করে দিলাম। মুভ করে দিলে আমার কী হবে, আপনি জাস্ট public_html যান, দেখুন যে এখানে যে ফোল্ডার ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফোল্ডারগুলো ছিল, ফাইলগুলো ছিল, সেটা কিন্তু এখানে নেই। এগুলো সব মুভ হয়ে আপনার মূল public_html চলে এসেছে। এনিওয়ে, তো আমি এখানে আবার একটু আপ ওয়ান লেভেল কিনলাম, এবং আমি এখানে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আমি ডিলিট করে দিলাম, কারণ আমার যেহেতু এটা দরকার নেই, আমি স্কিপ পারমানেন্টলি ডিলিট ফাইলস। তো আমার ওয়ার্ডপ্রেসের কিন্তু ফাইলটি আপলোড হয়ে গেল, অ্যাডমিন ফাইল। এখন কিন্তু আমার করণীয় কি,
এখন আমি আমার ওয়েবসাইটটাকে আমি ভিজিট করব, ঠিক আছে? তো আমি এখানে যাব, আমি এটাকে কেটে দিচ্ছি, আমি এখানে লিখলাম www.gazinetwork.com। জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম ভিজিট করার জন্য। ভিজিট করার সাথে সাথে আমাকে ওয়ার্ডপ্রেস সেটআপ কনফিগারেশনটা চলে আসবে। তাহলে আমরা এখন দেখছি যে কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ কনফিগারেশন করবেন। তো যাই হোক, আমাকে প্রথমে ইউনাইটেড স্টেট একটা সিলেক্ট করে কন্টিনিউ করে দিতে হবে। আপনি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চান সেটা আপনি চয়েস করে নেবেন। এনিওয়েজ, তো এখন বলছে যে ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো কিন্তু দিতে হবে। তো আমি এখানে লেটস গোতে ক্লিক করলাম। এখানে ওয়ার্ডপ্রেস ডাটাবেস নেম, তো ডাটাবেস নেমটা আমাদের কী ছিল আপনার কিন্তু অবশ্যই মনে আছে। যদি মনে না থাকে তাহলে আবার মাইস্কিল ডাটাবেসে চলে যাব এবং আমাদের সি প্যানেলের এখানে ডাটাবেসের যে নেম এটাকে আমি জাস্ট কপি করে কন্ট্রোল-C দিয়ে জাস্ট আমি এখানে বা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে ওয়ার্ডপ্রেসের এখানে এসে এটাকে ডিলিট করে দেবো এবং এখানে পেস্ট করে দেবো। এবার ইউজার নেমটা তো আমরা জানি, এখানে ইউজার নেম আছে আমাদের এই যে এটাকে কপি করে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট এখানে ইউজার নেমটা ডিলিট করে দিয়ে এখানে পেস্ট করে দিন। তো যাই হোক, আমাকে পরবর্তীতে কী করতে হবে, জাস্ট আমাদের এই পাসওয়ার্ড দিতে হবে আমার সেই সি প্যানেলে। তো আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, আমি এই পাসওয়ার্ডটা দিয়েছিলাম এবং ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট এটাই থাকবে, টেবিল প্রেফিক্স এটাই থাকবে। এনিওয়েজ, তো আমি এখানে সাবমিট করে দিলাম। তো আমার ডাটাবেস নেম, ইউজার নেম এগুলো সব ঠিক করতে হবে এবং ঠিক থাকতে হবে। তো আমি এখানে রান দ্য ইনস্টলেশন দিয়ে দিচ্ছি এবং ওয়ার্ডপ্রেসটা আমার এটা ইনস্টল হচ্ছে। এখন যে অপশনটা আসলো সেটা হচ্ছে যে আপনি যখন এই ওয়ার্ডপ্রেস সাইটটা যখন ডেভেলপ করে ফেলবেন তখন কিন্তু আপনার এই ওয়ার্ডপ্রেস সাইটে আপনি তো ঢুকতে চাইবেন, তখন কিন্তু আপনার একটা অ্যাডমিন প্যানেল থাকবে। সেই অ্যাডমিন প্যানেলে ঢুকে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটাকে, থিমটাকে ডেভেলপ করবেন। তো যাই হোক, আমাদের এখানে আমি এখানে লিখে দিলাম জাস্ট আমার প্রতিষ্ঠান নাম গাজী নিটওয়্যার, একটা গার্মেন্টসের নাম, এবং আমি এখানে পাসওয়ার্ড দিলাম গাজী অ্যাডমিন। আচ্ছা, এখন জাস্ট পাসওয়ার্ডটা এখানে আমি যে কোনো একটা লিখে দিলাম যে অ্যাডমিন 796 স্টার, জাস্ট একটা স্যাম্পল দিয়ে দিলাম আপনাকে এবং এখানে কনফার্ম ইউজ দ্য ইউনিক পাসওয়ার্ড এবং এখানে জাস্ট আমি ক্লিক করে দিলাম। আমার ইমেল অ্যাড্রেস দিতে বলা হচ্ছে, আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম sitecollins@gmail.com। জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস। জাস্ট তাহলে আমার এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটা দিয়ে আমাকে কিন্তু অ্যাডমিন প্যানেলে যেতে হবে। আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলাম এবং এটাকে সেভ করে রাখলাম যেন আমাদের পরবর্তী যেহেতু ঢুকতে হবে সেটা আমাদের যেন বারবার পাসওয়ার্ডটা দিতে না হয়। লগ ইন করছি। তো এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু ওয়েবসাইটে আমরা ঢুকে গেলাম, আমাদের মানে ইনস্টল কিন্তু হয়ে গেল ওয়ার্ডপ্রেসে। এখন তাহলে আমি আবার একটু ব্যাক করি। আমি জাস্ট এখানে আমার public.html পর্যন্ত কিন্তু আমাদের কাজ শেষ। এখন মানে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা আমরা কীভাবে আবার ইন করব অ্যাডমিন প্যানেলে এবং আমরা ওয়ার্ডপ্রেসে কীভাবে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবো সেটা দেখবো এবং সেটা ইউজ করে আমরা কীভাবে আমরা বিভিন্ন রকম থিম যা আছে আমরা আপলোড করবো, ডেভেলপ করবো। তো যাই হোক, আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে www.gazinetwork.com/wp-admin, এই কথাটা লিখতে হবে। এটা লিখে জাস্ট আপনাকে ঢুকতে হবে। ঢুকে গেল এবং আপনি দেখুন এখানে গাজী অ্যাডমিন কথাটা কিন্তু চলে আসছে, যেহেতু আমি এটা সেভ দিয়ে রেখেছিলাম। এনিওয়েজ, আপনি এখানে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন এবং আপনার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে জাস্ট আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর দেখুন আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে কিন্তু ঢুকে গেছে। এখন কিন্তু আমি এখান থেকে আমার বিভিন্ন রকম থিম, আমার পেজ, আমার পোস্ট আমি সব কিছু এডিট করতে পারবো আমার ইচ্ছে মতো, ঠিক আছে? তো আমরা এই পরবর্তী স্টেপে দেখব কিভাবে আমরা থিম আপলোড করে সেটাকে ডেভেলপ করব। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে আমাদের ওয়েবসাইটটা কীরকম হলো। এক্সাম্পল হিসেবে গাজী নিটওয়্যার এখানে দেখা যাচ্ছে। আমি জাস্ট ভিজিট সাইট ক্লিক করলাম মাউসের রাইট বাটন এবং দেখুন এখানে একটা ওয়েব পেজ চলে এসছে। এটা জাস্ট ডেমো দিয়েছে ওরা যে এটাকেই আপনি ডেভেলপ করতে পারেন, অথবা এটা ছাড়া আমি অন্য যদি থিম ডাউনলোড করতে চাই বা থিম যদি আমি কিনে নিয়ে আসি তাহলে সেটাও আমি আপলোড করতে পারবো। এমনকি আমি যদি নিজেও HTML থিমটাকে ওয়ার্ডপ্রেসে পরিণত করতে চাই, PHP বানাই, তারপরে আমি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে চাই, তাহলে কনভার্ট করে কিন্তু আমাকে নিয়ে এসে তারপর কিন্তু আপলোড করতে হবে। এনিওয়েজ, তো আমরা জাস্ট এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে জাস্ট এটা একটা স্যাম্পল ওয়েবসাইট। এটা একটা উদাহরণ দিয়েছে, আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছে। এখন এটাকে আমরা ডেভেলপ করতে পারি ইচ্ছা করলে, অথবা আমরা যে কোনো থিম ডাউনলোড করে আমরা ডেভেলপ করতে পারি। এখন আমরা থিম পাবো কোথায় আসলে? আমরা যদি একটু গুগলে সার্চ দিই, দেখুন গুগলে সার্চ দিলে আমাদের এই
এখানে আমি যদি লিখি ওয়ার্ডপ্রেস, এখন এটা কি টাইপের থিম, আমি কি রিয়েল এস্টেট, আমি কি বিজনেস করছি, আমি কি গার্মেন্টস বা অ্যাক্সেসরিজ বা বাইং হাউস, আমি এখানে লিখলাম যে গার্মেন্টস থিম। দেখুন ওয়ার্ডপ্রেস গার্মেন্টস থিম, ফ্রি গার্মেন্টস থিম, ফ্রি ওয়ার্ডপ্রেস গার্মেন্টস থিম। দেখুন এখানে বিভিন্ন রকম গার্মেন্টস থিম চলে এসেছে। আমি জাস্ট এখানে একটা মাউসের একদম ক্লিক করে দেখে নিচ্ছি। জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা থিম ডাউনলোড করে সেটাই আমরা ডেভেলপ করবো, ওইটাই যে হুবহু রাখতে হবে তার মতো প্রবলেম হয়ে যাবে, তাই না? আমার ওর সাথে তো আমার কন্টেন্ট বা আমার চিন্তাধারা তো মিলবে না। সো আমাদের এই বিভিন্ন ধরনের এই গার্মেন্টসের উপরে যে থিমগুলো আছে সেইগুলো আমরা ব্যবহার করতে পারবো। দেখুন এখানে বিভিন্ন রকম থিম আছে এবং ফ্রি থিম আছে, পারচেস করার ব্যবস্থা রেখেছে ওরা। যাই হোক, আমি এখান থেকে একটা থিম জাস্ট ডাউনলোড করে কীভাবে আমি ডেভেলপ করবো, ধরুন আমার এই থিমটা খুব ভালো লেগেছে, ঠিক আছে? আমি সেখানে লাইভ ডেমোতে ক্লিক করলাম, স্পার্কেল স্টোর, এটা একটা থিম। যাই হোক, আমি এখানে জাস্ট আমার ওয়েবসাইটটা আমি দেখতে পাবো এবং আমার যদি এই থিমটা ভালো লাগে জাস্ট আমি এখানে ডাউনলোডে ক্লিক করে নেবো। ইয়েস, অ্যাসিস্ট প্লাগইনস থিমস, ঠিক আছে, বা নো থ্যাঙ্কস, আমি জাস্ট নিড দিস থিম জিপ করা, আমি কোনো প্লাগইন ইনস্টল করতে চাচ্ছি না এখন এবং কিনতে চাচ্ছি না এরকম কিছু। যাই হোক, আমি এখানে আই জাস্ট ওয়ান্ট দিস থিম, জাস্ট ক্লিক করা এবং স্পার্কেল স্টোর, জাস্ট আমি এখানে ওকে দিলাম। তাহলে আমার এই থিমটা ডাউনলোড হয়ে যাবে এবং আমরা এই থিমটা কিন্তু আমরা ডাউনলোড হবার পর কিভাবে আমরা থিমটাকে আপলোড করব সেটা দেখব। এবার আমরা কি করব, এই থিমটাকে কিভাবে আমি আমার অ্যাডমিন প্যানেলে আমি আপলোড করব এবং সেটাকে আমরা মডিফাই করব, ডেভেলপমেন্ট করব, এটাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একটা অংশ। তো যাই হোক, আমি এখানে ওয়ার্ডপ্রেসে চলে আসলাম আমাদের অ্যাডমিন প্যানেলে আসার পর আমি জাস্ট এখানে ক্রস করে দিচ্ছি। জাস্ট এখানে আসার পর আপনি জাস্ট কী করবেন, অ্যাপিয়ারেন্স, এখানে থিম দেখেন, এখানে একটা থিম একটা অপশন আছে, এই থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে থিমের অনেক কিছু আছে। ওয়ার্ডপ্রেসেরও কিন্তু নিজস্ব কিছু থিম আছে যেগুলো আপনি এখানে ফ্রি পাবেন, কিন্তু আসলে অনেক সময় আপনি এটাও ব্যবহার করতে পারেন। যেমন দেখুন এখানে কিন্তু ওদের কিছু থিম দিয়ে দিয়েছে 2019, 2070, যাই হোক, এনিওয়েজ। তো আমি এখানে অ্যাড নিউ থিম যদি অ্যাড করতে চাই অ্যাড করতে পারবো, অথবা আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করতে পারবো। এনিওয়েজ, আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করছি। আপনাদের দেখাবো যে কীভাবে আপনি ওয়ার্ডপ্রেস থেকে বসে অ্যাডমিন প্যানেল আপনি থিম চয়েস করতে পারবেন। আবার আমরা যে ডাউনলোড করেছি যে থিমটা সেটাও কীভাবে আপলোড করবো সেটাও দেখবো, একসাথে দুটো দেখবো। তো যাই হোক, আমি এখানে দেখুন একটা আপলোড থিম একটা অপশন আছে। এটা তো হচ্ছে আমার যদি নির্দিষ্ট কোনো থিম থাকে তাহলে আমি কিন্তু সেটা মানে আপলোড করবো। যাই হোক, এখানে দেখুন অনেক ধরনের থিম দিয়ে দিচ্ছে এটাও, আপনি কিন্তু এগুলোও কিন্তু ইচ্ছে করলে ইনস্টল করে আপনি অ্যাক্টিভেট করে নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারেন, নো প্রবলেম। তো যাই হোক, আমি এখান থেকে কোনোটা নিচ্ছি না, যদি নিতাম তাহলে আমি এটাকে ইনস্টল দিতাম, ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করে দিতাম। ধরুন এখান থেকে এই থিমটাকে আমার ভালো লাগলো, আমি এটাকে জাস্ট ইনস্টল দিলাম। জাস্ট এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা নির্দিষ্ট থিম। আমি যদি আমার মন মতো করে একটা থিম খুঁজতে পেতে চাই তাহলে জাস্ট এখানে সার্চ থিম দিয়ে আমি দিলাম যে এখানে গার্মেন্টস থিম দিলাম। গার্মেন্টস থিম দিলে দেখুন এখানেও কিন্তু গার্মেন্টস থিম চলে আসবে এবং এখানে গার্মেন্টস থিম হতে পারে, তারপর স্লাইডার থিম। ধরুন আপনি একটা ওয়েবসাইট আপনি স্লাইডার দিতে চাচ্ছেন, স্লাইডার থিম, এখানে কিন্তু স্লাইডার থিম লিখছে। এখানে আপনি যে টপিক্সের উপর আপনার ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটটা কী টাইপের, আপনার যে বাইং হাউস হয়, কার ওয়াশ হয়, যে টাইপের আপনার ওয়েবসাইট কোম্পানি সেই টাইপের কিন্তু থিমটা আপনাকে ডাউনলোড করে বা আপলোড করে সেটা কিন্তু ডেভেলপ করতে হবে। এটা হচ্ছে জাস্ট একটা আপনাকে অপশন দেখাবে যে এই ওয়েবসাইটটাকে রেডি করলে আপনার ওয়েবসাইটটা দেখতে এরকম হবে। এনিওয়ে, তো আমি এখানে একটা ইনস্টল করে দেখাচ্ছি। ধরুন আমার এখন একটা থিম ভালো লাগলো, আমি জাস্ট একটা থিম ভালো লাগার পর আমি জাস্ট এখানে ইনস্টল দিচ্ছি, বা ইজি স্টোর ফন্ট বা এই টাইপের বিভিন্ন রকম অসংখ্য থিম, ওয়ার্ডপ্রেসের কিন্তু লক্ষ লক্ষ থিম আছে, আপনি কিন্তু এগুলোও ব্যবহার করতে পারেন। এনিওয়েজ, আমি জাস্ট বাহির থেকেও দেখালাম যে বাহির থেকে যদি আমি আপলোড করি তাহলে কীভাবে করবো। তো যাক, এগুলো আমি জাস্ট এটাকে আমি ইনস্টল দিলেই আমাকে অ্যাক্টিভেট করতে বলবে, আমি অ্যাক্টিভেট করে দেবো। যাই হোক, আমি এভাবে আবার আপলোড থিমে গিয়ে ব্রাউজ ক্লিক করে দিয়ে আমি আবার সেই কাঙ্ক্ষিত আমার মানে সাইটে গিয়ে আমার ফোল্ডারে গিয়ে জাস্ট আমি এখানে যদি স্পার্কেল স্টোর এটাকে আমি আপলোড করতে চাই, জাস্ট স্পার্কেল স্টোর দেখুন এখানে আমার চলে আসছে। আমি জাস্ট ইনস্টল না দেবো, এখানে ইনস্টল না দিলাম। ইনস্টল না দিলে আমাকে কিন্তু এখান থেকে কিন্তু আমি চয়েস করতে পারতাম, ইনস্টল দিতে পারতাম। তো আমি যেহেতু আমার নির্দিষ্ট একটা থিম আছে আমার কাছে ডাউনলোড করা, সো আমি এটাকে কীভাবে আপলোড করবো সেটা কিন্তু দেখাচ্ছি। তা এছাড়া আপনি এটার সিস্টেম ওটার সিস্টেম একই,
তো যাই হোক, এটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন জাস্ট আমাকে এটা অ্যাক্টিভেট করতে হবে। জাস্ট আমি এখানে অ্যাক্টিভেট ক্লিক করবো। থিম ইনস্টল সাকসেসফুলি, অনেক সময় কিন্তু সাকসেসফুলি কথা আসে না। তো যাই হোক, অ্যাক্টিভেট কিন্তু হয়ে গেল। এখন আমার স্পার্কল স্টোর দেখুন এখানে একটা আপডেট নাও আসছে, মানে যদি কোনো থিম কোম্পানি সেটাকে আপডেট করে থাকে তাহলে আপনি এখানে আপডেট অপশনটা আসবে এবং আপনি এখানেও আপডেট করে দিবেন, তাহলে আপনার থিমটা নিয়ে কাজ করতে কিন্তু অনেক সুবিধা হবে, ঠিক আছে। তো যাই হোক, আমার এখানে ওয়েবসাইটটা কিন্তু থিমে মানে অ্যাডমিন প্যানেলের থিমটা আমার সেট আপ হয়ে গেল। আমি জাস্ট এখানে একটু ভিজিট করতে পারি, জাস্ট এখানে ভিজিট সাইট আমি ভিজিট করতে চাচ্ছি যে আমার ওয়েবসাইটটা এখন দেখতে কেমন হচ্ছে, আমার যে থিমটা আমি নামিয়েছি সেটার গঠনটাকে আমি পেয়েছি, এটা আমাদের একটু দেখা দরকার। সো আমরা ক্লিক করে জাস্ট দেখবো যে আমাদের মানে এই থিমটা সঠিক মতো আসলো কি না। জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি মাত্র। তো আপনারা এইভাবেই আপনাদের থিম আপনারা আপলোড করবেন এবং আপনারা আপলোড করেই কিন্তু আপনারা ওয়েবসাইটটাকে ডেভেলপমেন্ট করবেন। কারণ ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য আপনার কিছু ডিজাইনের জ্ঞান ধারণা থাকতেই হবে, আর গ্রাফিক ডিজাইনটা তো অবশ্যই জানতে হবে। কারণ গ্রাফিক ডিজাইন না জানলে তো আপনি বিভিন্ন রকম ব্যানার, তারপরে বিভিন্ন রকম লোগো এগুলো কিন্তু তৈরি করতে পারবেন না। সো আপনি কিন্তু জানতে হবে। এনিওয়ে, দেখুন আমার থিমটা কিন্তু মোটামুটি চলে এসেছে এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি আমার থিমটা চলে এসেছে এবং এই থিমটা স্পার্কল থিম। জাস্ট আমি এটা এডিট করে নিব। এখন ধরুন এখানে ব্লু কালার চলে আসছে, স্যাম্পল পেজ বা মেনু চলে আসছে। তো এটাই হচ্ছে আমার মূল থিমটা আমার আপলোড হয়ে গেল। এখন জাস্ট আমরা এটাকে কাস্টমাইজ করব। প্রথমে আমরা কাস্টমাইজ করতে গেলে অ্যাপিয়ারেন্স আমরা কাস্টমাইজে ক্লিক করতে পারি, অথবা আমরা এখানে থিমে এসে জাস্ট আমরা কাস্টমাইজে ক্লিক করব। যেহেতু আমি থিমটাকে এডিট করতে চাচ্ছি, আমার আগে থেকেই ব্যানার স্লাইডার সেট আপ করা আছে, আমার ডিজাইন করা আছে, আমি জাস্ট এগুলো আপলোড করে দেবো। তো দেখুন প্রথমে আমাদের এই কাস্টমাইজে গিয়ে আমাদের ওয়েবসাইটের নাম, এবং দেখুন এখানে কিন্তু একটা লেখা আছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। এই কথাটা কিন্তু আমি লিখতে চাচ্ছি না, কারণ এটা তো আমার ওয়েবসাইটের কোনো ট্যাগ বা সাবটাইটেল না। তো আমি এখানে সাবটাইটেলটা চেঞ্জ করতে পারবো, মেনু পেজ কীভাবে দেব, কীভাবে মেনু আনবো, সব কিছু এভরিথিং আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে প্রথমেই যাচ্ছি, আমার কাস্টমাইজে আমার চলে আসলো। কাস্টমাইজ চলে আসার পর দেখুন এখানে প্রো, মানে এটা যদি আপনি প্রফেশনাল থিম কিনতে চান তাহলে আপনাকে বাই করতে হবে, কেনাকাটা করতে হবে। যাই হোক, তো আমি এখানে জেনারেল সেটিং আমি এখানে ক্লিক করছি। জেনারেল সেটিংয়ে দেখুন সাইট আইডেন্টিটি হচ্ছে যে আপনি আপনার সাইটের নাম কি, যদি সাইটের কোনো লোগো থাকে তাহলে আপনি অবশ্যই সাইট লোগো এখানে সিলেক্ট লোগো করে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ধরুন এখানে আমার একটা লোগো আছে, ধরুন আমি এখানে লোগো আছে, আমি এখান থেকে লোগো দিচ্ছি, গ্যাজেনিটর এটা লোগো ছিল, লোগোটা আমি আপলোড করে দিলাম। তাহলে আপনি কোম্পানির লোগোটা কিন্তু আপনি আপলোড করে দিচ্ছেন। আমি দেখুন এখানে ক্রপ করার ব্যবস্থা রাখবো, আমি জাস্ট এখানে ক্রপ ছোটো করে নিতে পারি। যাই হোক, আমি এখানে ক্রপ ইমেজ দিয়ে দিলাম। তো আমার এখানে দেখুন গ্যাজেনিটর কিন্তু আমার চলে এসেছে, এবং আমার এখানে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটাকে আমি এখানে লিখে দিচ্ছি যে আমাদের এখানে আমরা লিখবো যে কোয়ালিটি, উই ট্রাস্ট ইন কোয়ালিটি। জাস্ট আমি লিখে দিলাম। জাস্ট যে কোম্পানি যখন ট্যাগলাইন দিবে তখন আপনি অবশ্যই এটা লিখে দেবেন সাবটাইটেল, ডিসপ্লে দিস টাইটেল অ্যান্ড ট্যাগলাইন। দেখুন এখানে ট্যাগলাইন গ্যাজেনিটর চলে আসবে। তাহলে আপনি কিন্তু এই লোগো যখন দেবেন তখন কিন্তু নামের কোনো প্রয়োজন নেই, জাস্ট এখানে আপনি নাম দিতে পারেন বা লেখাটা দিতে পারেন। এনিওয়েজ, তো আমি এখানে লোগো দিলাম দেখানোর জন্য আপনি কীভাবে কোম্পানির লোগোটা ব্যবহার করবেন, এবং এটাকে কিন্তু আপনি এডিট করতে পারবেন যখন তখন। এনিওয়েজ, আমি নামটা উঠিয়ে দিয়ে জাস্ট আমি পাবলিশ করে দিচ্ছি। তাহলে আমার কিন্তু লোগোর পাশে কিন্তু আমার উই ট্রাস্ট ইন কোয়ালিটি কথা চলে আসবে। এবং আমি যদি এটাকে আবার রিফ্রেশ দিই, দেখুন আমার ওয়েবসাইটের এখানে আমার লোগোটা আসলো কিনা আমরা সেটা একটু চেক করব। দেখুন আবার রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার চলে এসেছে লোগোটা, এবং আমার এখানে উই ট্রাস্ট ইন কোয়ালিটি কথাগুলো চলে আসছে। এখন এগুলো কিন্তু ইচ্ছাগুলো আমি লোগোর মধ্যেই লিখে দিতে পারতাম। আমি এখানে যদি ট্যাগলাইন না ব্যবহার করতে পারি, আমি কিন্তু ইচ্ছা করে ডিজাইনের মধ্যে আমার লোগোর এই লেখাটাকে আমি ডানে বামে নিতে পারি। যাই হোক, এগুলো আবার ডানে বামে নেওয়ার জন্য কিন্তু সিএসএস আমাদের কাজ করতে হবে। এনিওয়েজ, আমরা সেটা পরবর্তীতে দেখবো কীভাবে আমরা কাজ করবো। আমি জাস্ট বেসিক ওয়েবসাইটটাকে কীভাবে দাঁড় করবো সেটা দেখছি। তো আমি কাস্টমাইজে চলে গেলাম, আমি জাস্ট আবার ব্যাক করলাম। হেডার ইমেজ, দেখুন এখানে হেডার ইমেজ আছে, কারেন্ট হেডার, মানে আমি এই হেডার বলতে এই যে অংশটা, এই সাদা অংশটা, এখানে কিন্তু আমি ইমেজ ব্যবহার করতে পারি। তো আমি যদি দেখুন আমি এখানে একটা অ্যাড ইমেজ, আপলোড ইমেজ, জাস্ট আমি এখানে একটা আপলোড ইমেজ করে দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা আসলে কী টাইপের ইমেজগুলো দিতে পারবেন। জাস্ট আমি এখানে দিলাম একটা ছবি দিলাম, জাস্ট ছবি দিয়ে দিলাম, আপলোড করছি হেডার ইমেজ হিসাবে। এটা আসলে কোথায় আসে সেটা দেখার বিষয়, এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি হেডার ইমেজ দিচ্ছি। যেহেতু এটা থিমের মধ্যেই এই কাস্টমাইজে মানে সিস্টেম করা আছে যে এখানে আমরা থিম যেটা ব্যবহার করবো এই থিমের মধ্যে আমাকে আবার হেডার ইমেজের একটা ব্যবস্থা রেখেছে।
তো আমি এখানে হেডার ইমেজ হিসেবে আমি দেখবো যে আমার হেডার ইমেজটা কীরকম আসে। এটাকে কিন্তু আবার এডিট করতে পারবেন, আপনি সিএসএসে গিয়ে আপনি এডিট করতে পারবেন। আপনার ডানে নেবেন, বামে নেবেন, কতটুকু আপনি প্যাডিং করবেন, সব কিছুই করতে পারবেন। কিন্তু কথা হলো, যারাই আসলে এই ম্যানুয়ালি যদি কিছু এডিট করতে চান, অবশ্যই আপনাকে HTML, CSS এবং PHP এগুলো কিছু ধারণা তো থাকতে হবে ভাই। কারণ একদমই যদি কিছু আপনার না থাকে, তাহলে শুধু আপনি আমার ভিডিও দেখলেন আর আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন, এটা কিন্তু হতে পারে না। আপনাকে কিন্তু HTML, CSS, PHP সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে। এনিওয়ে, তো যাই হোক, আমি সবসময় বলবো যে আপনারা ওয়ার্ডপ্রেসে কাজ করেন, কিন্তু ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একেবারে বাচ্চাদের মধ্যে একটা কাজ। কিন্তু আপনি প্লাগ অ্যান্ড প্লে একটা থিম, জাস্ট এটাকে ইউজ করছি আমি, এটাকে এডিট করছি আমি। তো যাই হোক, আমি এখানে এটাকে ছবিটা আপলোড হয়ে গেল, আমি সিলেক্ট অ্যান্ড ক্রপ আসছে। দেখুন আমি এটাকে ক্রপ করবো। ধরুন আমি একটা গার্মেন্টসের একটা ইনডোরের একটা ছবি দিয়েছি এখানে, এবং আমরা এটাকে কিভাবে ব্যবহার করবো সেটা দেখাচ্ছি। জাস্ট আমার একটা ছবি আসলো, এবং এই ছবিটাকে আমি ক্রপ করবো। ধরুন আমি হেডারের যে ছবি, ধরুন আমি এখানে হেডারের একটা ছবি দিয়ে দিচ্ছি, এই মহিলা সহকারে, ঠিক আছে, বা কাজ করছে মানুষ, এটা দিয়ে দিলাম। জাস্ট দিয়ে আমি ক্রপ ইমেজ। দেখুন আমার এখানে হেডার ইমেজ চলে আসবে, গাজী নিউট্রাল মাঝখানে দেখুন, ওই যে পিছনে দেখুন ব্যাকগ্রাউন্ড একটা আমার চলে আসছে। আপনি যে এখানে আপনি এক কালার ব্যবহার করতে চান, আপনি গুগলে গিয়ে সার্চ দিয়ে আপনি নিয়ে আসতে পারেন কোনো ব্যাকগ্রাউন্ড, সেটাও নিয়ে আসতে পারেন, অথবা আপনি এখানে আপনার ছবি দিয়ে দিতে পারেন। এনিওয়েজ, আপনি এখানে এইভাবেই কিন্তু চয়েস করবেন কীভাবে আপনি ছবিটা দিবেন। তো যাই হোক, আমি এটাকে পাবলিশ দিলাম আপনাদের বোঝার জন্য যে আমরা ওয়েবসাইটটা ডেভেলপ করছি এজন্য। এবং দেখুন আমি যদি এখানে রিফ্রেশ দিই, এবং দেখুন এই ছবিটাও কিন্তু এখানে চলে আসবে। দেখুন আমার ওয়েবসাইটটা পরিপূর্ণভাবে দেখাচ্ছে, যে গাজী নিউট্রালের লোগোটা দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড। কিন্তু আসলে এরকম কিছু করলে আপনার ডিজাইনটা করে নিতে হবে, যে আপনি কীভাবে কোন পাশে কী লিখতে চান। আপনি কিন্তু পুরো ব্যানারে কিন্তু আপনি আপনার লোগোটা বসাই দিতে পারেন, কিছু কথা লিখে দিতে পারেন, আপনি কিন্তু ব্যানারে দিয়ে দিতে পারেন হেডার ইমেজে। আপনি কিন্তু আর এক্সট্রা করে লোগো বানাতে হচ্ছে না, আপনি এক্সট্রা লোগোটা বসাতে হচ্ছে না, আপনি কিন্তু এটাও করতে পারেন। এনিওয়ে, তো আমি এখানে হেডার ইমেজের থেকে আবার থিম কালার আছে দেখুন, এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ওয়েব লেআউট অপশন আছে। যাই হোক, আমি এখানে থিম কালারে যাচ্ছি। থিম কালার বলতে আপনি যে থিম কালার, এই যে হেডার টেক্সট কালার, কী কালার ব্যবহার করবেন, আপনি ব্যাকগ্রাউন্ড কালার কী ব্যবহার, আপনি যদি ধরেন এখানে দিলাম যে আমি ব্যাকগ্রাউন্ড কালার রেড দিব, দেখুন এখানে পিছনে যে দেখুন এর পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, এটা হচ্ছে লাল আসবে। তারপর ধরুন আমি এখানে পার্পল কালার দিচ্ছি, দেখুন এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এটা পার্পল কালার হয়ে গেছে, আমি গ্রিন কালার দিয়ে গ্রিন কালার হয়ে যাচ্ছে, তাহলে টেক্সট কালারটাও কি চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যখন এখানে কিছু লিখবেন তখন কিন্তু টেক্সট কালারগুলো আপনি এখানে চেঞ্জ হয়ে যাবে। এনিওয়ে, তো আমার আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি যদি এই ব্যাকগ্রাউন্ড ইমেজে যদি আমি কোনো ইমেজ ব্যবহার করতে চাই, আমি কিন্তু ইচ্ছা করলে এই ছবিটাই ব্যবহার করতে পারি। জাস্ট বোঝানোর জন্য আপনাকে দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমাদের এই ছবির পিছনে এই ওয়েবসাইটের পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, আমি জাস্ট এখানে ডিফল্ট এবং অরিজিনাল লিকুইড স্ক্রল উইথ পেজ জাস্ট পাবলিশ দিয়ে দিলাম। দেখুন এটার ব্যাকগ্রাউন্ডের পেছনেও কিন্তু ছবি চলে আসবে। এনিওয়ে, তো আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি দিলাম, এবং দেখুন এখানে ওয়েব লেআউট ফুল হোয়াইট, এবং বক্সেস ছোট আকারে হবে নাকি হোয়াইট হবে, মানে এই যে পৃষ্ঠাটা আপনার এই পেজটা, দেখুন আমি এখানে এটা সেভ দিলাম, পাবলিশ দিলাম। এখন কিন্তু আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবেন। দেখুন আমি রিফ্রেশ দিই এটাকে, হ্যাঁ, দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, এবং এটা কিন্তু স্ক্রোল হবে, আপনার ওয়েবসাইটের সাথে সাথে স্ক্রোল হবে, দেখছেন, এটাই কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেটা আমি দিয়েছিলাম। এবং এই ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু আসলে অনেকে রাখে, অনেকে শুধু এক কালার রাখে। যাই হোক, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনি একটা ওয়েবসাইটকে আপনি মানে এডিট করতে পারবেন। এনিওয়ে, তো আমরা যাই হোক এই ওয়েবসাইটটাকে এখন এই ব্যাকগ্রাউন্ডটা আবার উঠিয়ে দেবো। তাহলে আমাদের কি করতে হবে, আবার সেই ওয়েব লেআউট অপশন, এখানে যে ফুল হোয়াইট লেআউট, এটাকে আবার ক্লিক করে দিয়ে যদি আপনি এখানে পাবলিশ দেন, এবং এখানে যদি আমি আবার রিফ্রেশ দিই, দেখুন আমার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যাবে, দেখুন চলে গিয়েছে ব্যাকগ্রাউন্ডটা। তো যাই হোক বন্ধুরা, আপনারা আশা করি আজকের যে পর্বগুলো দেখলাম সেটা হচ্ছে যে কীভাবে আমরা একটা থিম আপলোড করবো এবং সেটাকে আমরা কীভাবে এডিট করব। পর্যায়ক্রমে আরও অনেক ভিডিও দেবো ওয়ার্ডপ্রেসে, এবং এই ওয়েবসাইটটাকে আমরা ডেভেলপ করে শেষ পর্যন্ত দেখব এটাকে কীভাবে সুন্দর করে সাজানো যায়। তো বন্ধুরা, চোখ রাখুন পরবর্তী আমার ভিডিওতে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ভিডিওটি, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করুন, এবং শেষমেশে বলবো সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আপনাদের সাবস্ক্রাইব ছাড়া, লাইক ছাড়া, কমেন্ট ছাড়া কিন্তু আমি পুরোই অচল, কারণ আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আমি
আজকে এই ভিডিও বানাচ্ছি এবং ডে বাই ডে আরও ভিডিও বানাবো এবং আপনাদের অনেক কোশ্চেনের সমাধানও দিব ইনশাল্লাহ। এবং আপনাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে কোনো কোশ্চেন আপনি আমাকে করতে পারেন, মোটামুটি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেই সলভ দিব। যেমন আপনি যদি ওয়ার্ডপ্রেসে, আর যেহেতু আমরা এখন বানাচ্ছি ওয়েবসাইট, তো আপনার ওয়ার্ডপ্রেসের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন। তো ভালো থাকবেন সবাই। দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।